আমরা রপ্তানিমুখী খাতগুলোতে কিভাবে বহুমুখীকরণ করব, এই আলোচনা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সরকারের বিভিন্নমুখী যে ধরনের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যা রয়েছে, এর যে কোনোটি বাস্তবায়নের জন্য কিন্তু অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই। অর্থাৎ উচ্চমাত্রায় যদি আগামী দিনে সরকার রাজস্ব না পান, তাহলে আমরা ভর্তুকি বলি, আমরা স্কিল ডেভেলপমেন্ট বলি, আমরা ক্যাপাসিটি বিল্ডিং বলি, অথবা আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য সহায়তা বলি, তার কোনোটি সরকারের পক্ষে বাড়তিভাবে দেওয়ার সুযোগ তৈরি হবে না। সুতরাং সেই প্রেক্ষাপটে সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিত হচ্ছে অভ্যন্তরীণ রাজস্ব আমরা আগামী দিনগুলোতে কিভাবে বৃদ্ধির উদ্যোগ নেব, এবং সেটি খুব যৌক্তিকভাবে সরকারের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটি তৈরি হয়েছে, তার প্রথম পিলার হিসেবে এই পিলারটি রাখা হয়েছে অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধি। এবং আমরা মনে করি যে সেই আলোকেই আমাদের বিষয়গুলোকে দেখা দরকার। এবং আপনারা সকলেই জানেন যে অভ্যন্তরীণ রাজস্বের ভিতরে প্রত্যক্ষ কর এবং অপ্রত্যক্ষ কর এবং কর বহির্ভূত যে আয়, এই তিনটি উৎস থেকে আমরা আমাদের মূল রাজস্বগুলো আদায় করে থাকি। এবং তার ভিতরে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে দুটো উৎস থেকে কর বেশি এসে থাকে, তার একটি হলো কর্পোরেট কর, যেখান থেকে প্রায় 20% পর্যন্ত সরকারের রাজস্ব আসে, এবং আরেকটি হলো মূল্য সংযোজন কর, যেখান থেকে সরকারের প্রায় 40% রাজস্ব আসে। অর্থাৎ এই দুটো উৎস থেকে সরকারের সামগ্রিক রাজস্বের প্রায় 60% রাজস্ব প্রতি বছর আসছে। এবং এই তার মানে দাঁড়াচ্ছে যে উত্তরণকালীন এবং উত্তরণ পরবর্তী সময়কালে এই দুটো উৎস সরকারের সর্বাধিক গুরুত্বপূর্ণ দুটো উৎস হিসেবে বিবেচিত হবে। এবং সেই আলোকেই আমরা এই দুটো বিষয়কে, সিপিডি এবং ক্রিশ্চিয়ান এইড, যৌথভাবে 2025 সালের জন্য এই দুটো বিষয়কে আমরা আমাদের বিষয় হিসেবে, গবেষণার বিষয় হিসেবে নির্বাচিত করেছি। একটি হলো কর্পোরেট কর হারের সংস্কার উত্তরণ পর্যায়ে বাংলাদেশের জন্য, এবং সেটা কর ন্যায্যতার ভিত্তিতে। এবং আরেকটি বিষয় আসবে আগামী দিনে আপনাদের জন্য, সেটা হলো মূল্য সংযোজন করের সংস্কার কর ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের উত্তরণকালীন সময়। আজকে আমরা প্রথম বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে উপস্থিত হয়েছি। সচরাচর যেটা হয়ে থাকে, কর সংক্রান্ত যে কোনো ধরনের সংশোধনের যখনই আলোচনা হয়, তখন সেই আলোচনাগুলো কর হারের ভিতরেই সীমাবদ্ধ হয়ে যায়, এবং কারটা বাড়াতে হবে, কমাতে হবে, এই ধরনের আলোচনার ভিতরেই সীমাবদ্ধ হয়ে যায়। এবং কর প্রশাসন বা এনবিআর যখন দেখা যায়, যখন তার দক্ষতা তিনি বিচার করেন, তিনি এগুলোকে বিচার করে থাকেন কর আহরণের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জিত হলো কিনা। দ্বিতীয়ত হলো তার কর আহরণের ক্ষেত্রে যে দক্ষতা, সেই দক্ষতাটা নিশ্চিত হলো কিনা। অথবা তৃতীয় যে বিষয়টি থাকে, সেটি হলো যে কর হারের ক্ষেত্রে বিভিন্ন পক্ষের যে দাবি দেওয়া, সেই বিষয়গুলো অর্জিত হলো কিনা। কিন্তু যে বিষয়টি আমরা দেখি যে প্রতি বছর বাজেটে আসলে বিভিন্ন ধরনের প্রেশার গ্রুপ সরকারের উপর চাপ দিতে থাকেন তার কর হার কমানোর জন্য, এবং এর ফলে যেটা হয় যে সরকারের যে সামগ্রিক কর নিয়ে তার যে দীর্ঘমেয়াদী লক্ষ্য, এগুলো প্রায়শই বিচ্যুত হয় এবং একরকম একটা খোলস আকারে থেকে যায়। এটা আসলে পরিণতিতে কোনো ভালো ফল নিয়ে আসে না।